সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সালাউদ্দিন কাউসার বিপ্লব। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনায় যেতে চাই যে আমরা দেখছি, আপনিও নিশ্চয়ই দেখছেন, আপনি নিয়মিতভাবেই যেহেতু একটি পত্রিকাও করেন মনের খবর নিয়ে, সেই জায়গা থেকে বলা যে যারা বিভিন্ন পেশায় আছে, পেশা যারা আছেন তারা নানা রকম মনোকষ্টে, নানা রকম দ্বিধা, নানা রকম বিষয় আছে যে এবং বিমর্ষতায় ভুগেন। এই জায়গা থেকে যদি আমরা আজকে আলোচনা শুরু করি, এটা আমার কাছে মানে আমাদের কাছে জরুরি মনে হচ্ছে এই কারণে যে প্রত্যেকে তো নানা পেশার সঙ্গে জড়িত, সেখানে তার নানা রকম উত্থান পতন মোকাবেলা বা মুখোমুখি হতে হয়। পেশাগত বা প্রফেশনাল বিষয়টা নিয়ে যে ধরনের প্রবলেমে আমরা পড়ি, বা সাইকোলজির প্রবলেম, মেন্টাল প্রবলেম বলেন বা স্ট্রেসে বলেন, এটা নিয়ে খুব বেশি আলোচনা করার জায়গাও কম। একই সাথে এটা নিয়ে পড়াশোনা করার জায়গাও কম, মানুষজন যে তথ্যগুলো নিবে সেটা কম। হ্যাঁ, ইদানিং বেশ কয়েকটা ট্রেনিং সেন্টার কাজ করে, তারা হয়তো বা এই হেল্প করার চেষ্টা করে, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল মানুষের এই প্রফেশন নিয়ে যে কষ্ট, যে অসুবিধা, সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে ফ্যামিলিতেও পড়ে, পরবর্তীতে গিয়ে তার সংসারে পড়ে, ছেলে মেয়েদের উপরে, ব্যক্তিগত সব জায়গায় পড়ে। সুতরাং ইম্প্যাক্টটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এই প্রবলেমটা কোন কোন জায়গায় পড়ে। তার নিজের চিন্তার ক্ষেত্রে করে, কাজের ক্ষেত্রে করে, ফ্যামিলি লাইফে করে, পারিবারিক ক্ষেত্রে, মানে আলটিমেটলি সবটা জায়গায় কিন্তু ওনার এই ডিস্টার্বটা হয়। ইম্পর্টেন্ট হলো যে এইটা সর্ট আউট খুব বেশি হয় না, যে ওনাদের এই প্রবলেমটা যে একটা আলাদা প্রবলেম, এটা খুব বেশি নিয়ে আলোচনা হয় না। যার জন্য এই আলোচনাটা দরকার, ওনাদের যেমন নিজেদের জন্য দরকার, একই সাথে এটা থেকে বের করে আনার জন্য অন্যান্য প্রফেশনালদেরও কিন্তু কাজ করার অনেক সুযোগ আছে, সেটা নিয়েও কথা বলা দরকার হয়। যেরকম ধরেন একটা ইন্ডিভিজুয়াল মানুষের কাজের চাপ নিয়ে হতে পারে, অথবা কাজটা অনেক সময় হয় কি, যে আমাদের দেশের মতো দেশগুলোতে যে ধরেন কেউ একজন একটা সাবজেক্টে পড়াশোনা করলো, তাতে হয়তো বা মানে পেশার যে কাজটা সেটা হয়তো বা সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাবজেক্টে কাজ করতেছে। তো এটা ভালো লাগার একটা জায়গা থাকে, আবার যেহেতু পড়াশোনাটা ডিফারেন্ট থাকে, এখানেও কিন্তু একটা এক্সপার্টনেসের অভাব থাকে, এটাও কিন্তু একটা স্ট্রেসের কাজ। তারপরে একটা মানে সংসার চালানোর জন্য যে পরিমাণের ইকোনমিক্যাল, মানে কি বলবো, যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার হয়, এটাও অনেক সময় একটা প্রেশার। তারপরে আপনার ওই কর্পোরেট অফিস বলেন বা বিভিন্ন জায়গায় আমাদের মতো পেশাতেও যারা আছে, তাদেরও কিন্তু এক ধরনের চাপে থাকতে হয়, কাজের প্রেশার নিয়েও থাকতে হয়, প্রফেশনাল প্রেশার নিয়ে থাকতে হয়, একই সাথে ইকোনমিক্যাল প্রেশার নিয়েও থাকতে হয়। এরকম প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মানে জায়গায় কিন্তু তার একটা প্রেশার কাজ করে। তো এই বিষয়গুলা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে এবং ওনার নিজের মতো করে যত তাড়াতাড়ি সেটাকে সলভ করার চেষ্টা করতে পারবে, তাতে কিন্তু আলটিমেট যেটা লাভ, ওনার নিজের জন্য যেমন লাভ, যে কোম্পানি বলেন, যে ইনস্টিটিউট বলেন, তাদেরও কিন্তু প্রোডাকশনের কোয়ালিটি বাড়বে, প্রোডাকশনের ক্যাপাসিটি বাড়বে। কিন্তু প্রতিষ্ঠানগুলো তো নিজেরাও এই যে তাদের যে কর্মীরা আছে তাদেরকে এক ধরনের এই যে মনস্তাত্ত্বিক সুবিধা দেওয়ার জন্য তাদের যে আপনাদের ভাষা যেটা কাউন্সিলিং, সেটা তো ব্যবস্থা থাকা দরকার। যেমন ধরুন গার্মেন্টসে অনেক মানে লাখ লাখ শ্রমিক কাজ করে, একটা গার্মেন্টসে কোনো কোনো গার্মেন্টসে 1000 শ্রমিক কাজ করে, এবং অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে যেখানে 300 200 এরকম বা 100 কাজ করে, সেটা কিন্তু অনেক হ্যাঁ, সংখ্যায়। না এখানে হয় কি, মানে ইন্ডিভিজুয়াল মানুষের সাথে যে কাজটা সেটা তো হইতেই পারে, কিন্তু একজন একটা টোটাল স্টাফ নিয়েও কিন্তু সেটা হইতে পারে। যেমন ধরেন যে আমাদের জানা মতে অনেক অফিস আছে দেশে বা বিদেশে, যে ওনাদেরকে যথেষ্ট পরিমাণের কি বলবো, যে অ্যামিউজমেন্ট, রিফ্রেশমেন্টের ব্যবস্থা করানো হয়। এটা উদ্দেশ্য তো সেটাই, যে আলটিমেটলি ওই প্রোডাকশন বা ওই কোম্পানির ইনস্টিটিউটের যাতে প্রোডাকশনের ক্যাপাসিটি বাড়ে। একটা সত্যি কথা কি, কাউন্সিলিং যে শব্দটা, এটা সবার জন্য প্রযোজ্য না। সবার জন্য, আপনি ধরেন যে মানুষটা আপনার কথাগুলোকে রিসিভ করতে পারবে, রিসিভ করে তার ভিতরটা চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করার মতো অবস্থা আছে ওনাদের জন্য, সে সক্ষমতা আছে। হ্যাঁ সেটা ওনাদের জন্য বেশি ইফেক্টিভ। কিন্তু যারা এটাকে রিসিভ করতে পারবে না, রিসিভ করার মতো অবস্থায় নাই, তাদের জন্য কিন্তু খুব বেশি ইফেক্টিভ, বরং এটা কখন একটা স্ট্রেসের কারণে যেতে পারে। এনিহাও তারপরে ওইটা উপকারী জিনিস, মানে এই লেভেলের ক্ষেত্রে উপকারী জিনিস। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মানুষের জন্য যদি সম্ভব নাও হয়, ইন্ডিভিজুয়াল মানুষের, প্রত্যেকটা মানুষের স্ট্রেস কমানো, চাপ কমানো, তার ভালো লাগা, তাকে ইজি করা যদি সম্ভব নাও হয়, অন্তত গ্রুপ ওয়াইজ এই কাজটা করা সম্ভব। এই ধরনের সাপোর্ট দেওয়ার লোকও কিন্তু এখন আমাদের দেশে যথেষ্ট আছে। হ্যাঁ, হয়ে গেছে, অনেক এক্সপার্ট কিন্তু অনেক জায়গায়, আমরা বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট থেকে শুরু করে গভর্নমেন্টের ইনস্টিটিউট থেকেও কিন্তু ওই ধরনের এক্সপার্ট আছে। সুতরাং এইটাও করা যায়, এটা করলে যেটা হয় যে তাদের পটেনশিয়ালিটি, ক্যাপাসিটি বাড়বে। এবং এই জায়গা থেকে বলা যে আপনি যেটা বলেন যে সবাই গ্রহণ করার ক্ষমতা এবং সক্ষমতা নেই, কিন্তু মানে তাদেরকে যে আপনি যেটা দলবদ্ধ ভাবে সেই চেষ্টাগুলি কি আমাদের এখানে হয় কিনা, যে তাকে একটি লক্ষ্য ধরে দেওয়া হচ্ছে যে উৎপাদনের, সেই উৎপাদনটা করলে পর সে মজুরি পাবে,
সেটা তো তাকে একটা চাপের মধ্যে ফিরে দেওয়া হয়। না, এটা হয় কি, এটা আবার একটু ডিফারেন্ট জিনিস। মানে ধরেন এক্সপেক্টেড কাজের পরে যে রিওয়ার্ডটা আমরা পাই, বেতনটা যেটা আমরা পাই, যে ইয়েটা পাই, এটার জন্যই কিন্তু আমাদের মোটিভেশনটা কাজ করে, এটার জন্যই কিন্তু আমরা কাজ করি, এটা কিন্তু আমাদের একটা গোল টার্গেট। হ্যাঁ, তবে ওইটার জন্য যদি আমাদের গোলটার জন্য যদি আমাদের কাজের পরিমাণ বা এই প্রেশারের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন সেটা অবশ্যই সমস্যা। তবে এটা আসলে ডিপেন্ড করে অনেক মানুষের কাছে অনেক রকম করে, তার কিভাবে বেড়ে ওঠা, তার চিন্তাটা কি, সে কিভাবে নিচ্ছে বিষয়টাকে। একই বেতনে একজন হয়তোবা অনেক বেশি খুশি, আবার একই বেতনে একজন হয়তোবা মানে খুশি তো নাই, বরং মেজাজ মন খারাপ থাকতে পারে। তো তখন তার প্রতি, তার কাজের প্রতি চাপটা কিন্তু এমনি বেশি হবে। যে যে খুশি সে কিন্তু ইজিলি কাজটা করতে পারবে, আবার যার জন্য যেটা মানে খুশির না, তার জন্য কিন্তু কাজের চাপটা বেশি হয়ে যায়। তো এখানেও ইন্ডিভিজুয়াল বলেন বা গ্রুপ থেরাপিতে বলেন, এই কাজটা করা সম্ভব, হেল্প নেওয়া সম্ভব, হেল্প করানো সম্ভব। আপনার কাছে নিশ্চয়ই অনেকে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেনি। সেই জায়গা থেকে আমি বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাইবো যে এই যে যারা সমস্যা নিয়ে এসে তাদের মধ্যে অনেকেই হয়তো বলেন যে কাজের একঘেয়েমি, হয়তো কাজটা খুব আমাদের দূর থেকে দেখতে আনন্দেরই মনে হচ্ছে, বা তার কাছে একসময় আনন্দের মনে হতো, কিন্তু কাজের ক্ষেত্রে একঘেয়েমি তৈরি হয়, এবং সেটাও এক বিমর্ষতার একটা কারণ, বিষণ্ণতার একটা কারণ। কারণ হ্যাঁ, আপনার পেশাগত জীবনে, পেশাগত জায়গায় অনেকেই অনেক রকম করে ডিফাইন করে, অনেক রকমের মডেল আছে। জি। তার মধ্যে একটা সহজ কথা হলো যে সাধারণত ৩-৪টা জিনিস, 4টা জিনিস থাকে যেটা মানুষের স্ট্রেসটা বেশি বাড়ায় দেয় বা কাজের কোয়ালিটি কমায়। একটা হলো আপনার যে কাজটা আমি করছি সেটা যদি আমাদের ইন্টারেস্ট না থাকে, আমার ইন্টারেস্ট না থাকে, যেমন আগ্রহ না থাকলে, আনন্দ না থাকে। আগ্রহ না থাকে, আনন্দ না থাকে, আমার হয়তো পেটের দায়ে বা টাকা পয়সা জোগাড় করতে হবে, সংসার চালাতে হবে, সেজন্য আমি কাজটা করি, কিন্তু এই কাজে আমার বেশি ইন্টারেস্ট নাই। আমি ভালো একজন ফুটবলার, কিন্তু আমি এখন ফুটবল না খেলে আমি অন্য একটা কাজ করছি, কিন্তু আমার উপায় নাই বলে। ইন্টারেস্ট যদি না থাকে, এটা একটা চাপ হয়। ২ নাম্বার হলো, অনেক মানুষ আছেন, আমরাও আছি, যে একটা নির্দিষ্ট সময়ে ধরেন আমি 5টা কাজ করতে পারি, একটা 1 ঘন্টা সময় আমি 5টা কাজ করতে পারি, কিন্তু আমার কাজের অর্গানাইজ করার ক্যাপাসিটিটা কম বলে দেখা গেল যে একটা কাজ আমি অর্ধেকটা করলাম, আচ্ছা এটা বাদ, তারপরে আরেকটা শুরু করলাম, ওইটা 3 ভাগে 2 ভাগ করলাম, আবার এটা বাদ, আবার সে আগেরটা শুরু করলাম, এরকম করে করতে করতে আলটিমেটলি দেখা যাবে যে 5টা কাজের একটা কাজও উনি কমপ্লিট করতে পারেন না। তাহলে এখানেও অর্গানাইজ করার একটা ক্যাপাসিটি তার মধ্যে তৈরি করতে হবে, যে আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজটা আমি করতে চাই, যতটুকু করতে চাই, সেটাকে আমি কিভাবে করব, এটা একটা। 3 নাম্বার হলো আপনার মনোটোনাস, যেটা আপনি বলছিলেন যে একঘেয়েমি। একটা কাজ একটা মানুষের যতই ভালো লাগুক, যখন একই রকমের কাজ হয়ে যায়, তখন কিন্তু এটা একটা রুটিনে পরিণত হয়। আর একটা রুটিন কিন্তু অনেকটা মেশিনের মতো, এর মধ্যে কোনো মানে ইমোশন কাজ করে না, আবেগ কাজ করে না। ইমোশন, আবেগ যদি কাজ না করে, তাহলে তো আবেগ থাকতে হবে। আবেগ থাকতে পারে, ভালো না মানে ভালো লাগার যে বিষয়টা আছে সেটা। আরেকটা হলো যে ওয়ার্ক ওভারলোড, মানে একটা নির্দিষ্ট পরিমাণে মানুষের, যেটা নিয়ে আমরা প্রথমে কথা বলতে চাচ্ছিলাম, যে ওয়ার্ক ওভারলোড, যে একটা মানুষের 2 ঘন্টা কাজ, 2 ঘন্টায় এতগুলো কাজ করা সম্ভব, কিন্তু আসলে তার থেকে অনেক বেশি কাজ আছে। তো এই 4টা বিষয় যদি কেউ মানে মানে অর্গানাইজ করতে পারে, ঠিক করতে পারে, তাহলে কর্পোরেট জায়গায় মানে অন্তত নিজের জায়গাটা ভালো থাকার মতো অবস্থা তৈরি হবে। এই 4টাই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আবার একই সাথে সিলেক্ট করে এরকম করে চলা, এটা কিন্তু অনেক কঠিন, কারণ আমাদের দেশে সুযোগও থাকে না। সুযোগও থাকে। আমি যেটা প্রথমেই বলছিলাম যে আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা কিন্তু আমার একেবারে ইন্টারেস্ট মানে ভালো লাগার কাজটা সেটা আমি খুঁজে পাবো বা করতে পারবো, এরকম নিশ্চয়তা এখনো নাই। তবে হ্যাঁ, আমরা কিন্তু অনেক সহজ মানুষ, আমরা অনেক কি বলবো যে মানে গ্রহণ করতে পারি, খুব ইজিলি অ্যাডজাস্ট করতে পারি, খুব ইজিলি একটা জায়গা থেকে আরেকটা জায়গার সাথে কি বলবো নিজেকে খাপ খাইয়ে নিই। এটা খুবই ভালো গুণ আমাদের। আমার নির্দিষ্ট কোনো গবেষণা জানা নাই বা আমার নিজেরও গবেষণা নাই এই বিষয়ে, কিন্তু আমাদের দেশে আমাদের যা দেখি, আমরা প্র্যাকটিক্যালি আমরা যা দেখি, সেখানে আমি বলবো যে আমাদের দেশের মানুষজন অ্যাডাপ্ট করার যে ক্যাপাসিটি, এটা অনেক সুন্দর, অনেক ভালো। আমরা অনেকের থেকে এই সমস্ত জায়গায় ভালো আছি, যে তারা ছোটকাল থেকে এক ধরনের নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে, যে এরকম করে আমি এই কাজটাই করতে চাই। আমরা অতটা না, আমরা যা পাবো করব। এক ধরনের ওপেন মাইন্ডেড বা ফ্রি মাইন্ডেড আমরা আগে থেকে থাকি, সুতরাং আমাদের মধ্যে মানে ওইটার সাথে অ্যাডজাস্ট করার ক্যাপাসিটিটা বেশি থাকে, ভালো থাকে। তো সুতরাং তারপরেও কিন্তু থাকে, মানুষের ইন্টারেস্ট যদি না থাকে, কাজের পরিবেশ যদি না থাকে, এনভায়রনমেন্টের জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, তখনও তো ইন্টারেস্ট কমে আসে। সো ইন্টারেস্টটা বাড়ানোর একটা চেষ্টা করতে হবে, অথবা নিজের ইন্টারেস্টিং যে কাজটা আছে সেটার সাথে যাওয়াটাই ভালো। তবে তার থেকেও এটাও ইম্পর্টেন্ট যে আমি যেখানে আছি সেটাকে আমি কিভাবে সবচেয়ে বেশি এনজয় করতে পারি, সেটাকে আমি কিভাবে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারি। আর সেকেন্ড যেটা বলছিলাম যে অর্গানাইজ করা, এটা এক কথায় বলা খুবই কঠিন। এটা একজন মানুষের অনেক কিছুর সাথে জড়িত। সে কিভাবে বড় হচ্ছে, অফিসের অবস্থাটা কি, তার ব্যক্তিগত জীবনে নিজেকে কিভাবে অর্গানাইজ করতে পছন্দ করে,
যেমন একজন মানুষকে অনেক মানুষকে আমরা দেখি যে তার নিজের ঘর নিজের টেবিল গোছানো না, কিন্তু কাজের ক্ষেত্রে খুব অনেক চমৎকার রকমের গোছানো হইতে পারে। তার জন্য এটা একেবারে হঠাৎ করে বলা যাবে নাকি, কিন্তু যাদের অ্যাংজাইটি প্রোন পার্সোনালিটি, যারা খুব অল্পতেই অস্থির হয়ে যায়, ওনাদের জন্য অনেক ক্ষেত্রে এটা সমস্যা হয় যে না কিভাবে অর্গানাইজ স্থির করতে পারে না। স্থির করতে পারে না, এটা অনেক সময় একটা সমস্যা হয়। সেক্ষেত্রে ওনার জন্য, এই ধরনের মানুষের জন্য ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং বলেন, সাইকোথেরাপি বলেন, এমনকি ট্রিটমেন্ট, এটা খুব কাজে লাগে যে কিভাবে নিজেকে অর্গানাইজ করা যায়। এটা কিন্তু মানে তাকে অনেক বেশি হেল্প করতে পারে। সুতরাং একটা আপনি যে বলে দিলেন যে না তুমি এটা করবা না এটা করবা, বা আমি বলে দিলাম যে আপনি এইভাবে করবেন না এইভাবে করবেন, এটা কিন্তু সবসময় সম্ভব হবে না, সত্যিও হবে না। সুতরাং ওই লোকটাকে বোঝা, ওই ওনার ভিতরের জিনিসটাকে বোঝা, উনি কখন স্ট্রেস ফিল করে, কিভাবে স্ট্রেস ফিল করে, কেন ডিসঅর্গানাইজ, এই চিন্তাটা কিভাবে করে। এটা আরেকটা বিষয় থাকে আমাদের ভাষা বলে যে অবসেশন, নিশ্চয়ই সবাই জানেন। সূচিবেয়, বাংলা শব্দটা সূচিবেয়। অবসেশনের কারণেও মানুষজনের এরকম ডিসঅর্গানাইজড হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর অনেক কারণে থাকে হতে পারে। তো এইগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যদি উনি ট্রিটমেন্টটা নেয় বা মানে সাইকোথেরাপি বলেন, কাউন্সিলিং বলে, ওই হেল্পটা নেয়, প্রফেশনাল হেল্পটা নেয়, সেক্ষেত্রে কিন্তু ওনার এই অর্গানাইজ মানে অল্প সময়ে বেশি কাজ করা অথবা নির্দিষ্ট কাজ করার যে কোয়ালিটিটা, সেটা উনি বের করে নিয়ে আসতে পারবে। এটা হলো যে আপনার 2 নাম্বার বললাম। আরো আছে যেটা বলছিলাম যে ওয়ার্কিং ওভারলোড, এটা তো আর বলার দরকার নাই। একজন মানুষের ওভারলোড যদি দেওয়া হয়, আপনার অফিস, সবার অফিস যে পরিমাণের কাজ করতে পারে, তার থেকে যদি মানে মানে বেশি কাজ থাকে, বেশি কাজের চিন্তা তাকে করতে হয়, তাহলে তো এক ধরনের টায়ার্ডনেস থাকবেই, মানে ক্লান্তি চলে আসবে, ক্লান্তি চলে আসবে, কাজের প্রতি ইন্টারেস্টটা কমে আসবে, স্ট্রেস বেশি থাকলে যেটা হবে, এবং সব মিলে দিন শেষে তার পরিবারে গিয়ে সেটার ইম্প্যাক্ট পড়বে। আমরা বিরতিতে যাব, ফিরে এসে আলোচনায় যাব যে আপনি আমরা অনেককেই দেখি যে স্থির, ওই যে আমরা যদি এখানেও একটু আলোচনা হয়েছে যে স্থির হতে পারছে না, শুধু যে এটা তার পেশাগত কাজে না, এটা দেখা যাচ্ছে শিক্ষা জীবন থেকে যে সে কোন বিষয়ে পড়বে কোন বিষয়ে পড়বে না, এটা নিয়ে তার যে একটা দ্বিধা কাজ করছিল, সেটা তার চাকরি জীবন পর্যন্ত চলে যায়, পারিবারিক জীবনও চলে যায়। গভীরে যেতে চাই যে একদম শৈশব কৈশোর থেকে শুরু করে একদম চাকরি জীবন পর্যন্ত স্থিরতা নাই, মানে সিদ্ধান্তহীনতায় ভোগা, সিদ্ধান্তহীনতার কথা আমরা বলতে পারি যে সিদ্ধান্তহীনতায় ভোগাও কিন্তু এক ধরনের এটা তো আসলে অনেক জটিল বিষয়, মানে অনেক জটিল বিষয়। কারণ সিদ্ধান্তহীনতা বা স্থিরতা বা অ্যাংজাইটি প্রোন যেটা, এটা কিন্তু আসলেই খুবই ইম্পর্টেন্ট। আবার মানে বিষয়টা কি যে এই যে সিদ্ধান্তহীনতা একজন মানুষকে শেষ পর্যন্ত তার গোলে না পৌঁছানোর জন্য অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। আবার একই সাথে যদি একজন মানুষের অ্যাংজাইটি না থাকে, তাহলে কিন্তু সে কাজ করবে না, কাজ করতে পারবেও না। তো সিদ্ধান্তহীনতা কেন সেটা দেখতে হবে। যদি অ্যাংজাইটির কারণে হয়, তাহলে তার অ্যাংজাইটি কমাইতে হবে। আমাদের একটা কি বলবো, একটা টেকনিক্যাল টার্ম আছে সাইকোলজিক্যাল বা মেন্টালিতে, সেটাকে বলে যে এটা এক ধরনের যে আপনার যখন স্ট্রেসটা ইনভার্টেড ইউ বলে, আমাদের যেমন ইউটা আমরা এইভাবে লিখি, তো এটাকে ইনভার্টেড ইউ বলে, যে একজন মানুষের চাপ যখন, মানসিক চাপ যখন বাড়তে থাকে, তখন ভালো পারফর্ম করে, কিন্তু একটা পর্যায়ে যখন চাপটা এমন পর্যায়ে চলে যায়, তখন সে আর পারফরমেন্সটা রাখতে পারে না। তখন ওই যে ইউর মতো একটা পারফরমেন্স বাড়তে থাকে, বেশি চাপের কারণে তখন পারফরমেন্স আবার কমতে থাকে, এটাকে ইনভার্টেড ইউ বলে। ওই জায়গায় গিয়ে মানুষ পাজল হয়ে যেতে পারে, বা এক ধরনের কি বলবো যে মানে সিদ্ধান্তহীনতার জায়গাটা চলে আসতে পারে, তার কনসেন্ট্রেশনটা ধরে না রাখার জায়গাটা চলে আসতে পারে, তার কাজের কোয়ালিটি, ক্যাপাসিটি সবকিছুতে তখন আর মনোনিবেশটা করতে পারবে না। তার জন্য এক্সট্রিম চাপটা যে কারণে হয়, সেটা তাকে কন্ট্রোল করতে হবে। আরেকটা বলছিলেন যে আপনি শৈশব থেকে, যে ইন্টারেস্টিং কথা, শৈশব থেকে বা ছোট কাল থেকে যেটা হয়, এটা সাধারণত একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, সেটা পার্সোনালিটির বিষয় বলে, যখন তৈরি হতে থাকে ডেভেলপমেন্টাল পিরিয়ডে, কিন্তু মানে ডেভেলপমেন্টাল ছোট কাল থেকে একটা নির্দিষ্ট, ধরেন 15, 16, 17, 18, এই সময়টা কিন্তু মানুষ অনেক কিছু শিখে। পরিবেশ থেকে কিভাবে, পরিবেশের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবে, এটা কিন্তু মানুষজন ওইভাবেই শিখে। সুতরাং ওই সময়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। আবার একই সাথে ভিতরের যদি কোনো কারণে অ্যাংজাইটি প্রোন হয়, যেমন কেমিক্যাল কিছু বিষয় থাকে, সেরোটোনিন বলেন, নরএড্রেনালিন, মানে কিছু কিছু বিষয় থাকে, ওই কেমিক্যাল কারণে যদি তার অ্যাংজাইটি প্রোন মানে জিনিসটা হয়, সেটাকেও কন্ট্রোল, এখানে এই যে মেডিটেশন বলেন বা কি বলবো যে আপনার হিপনোসিস তো নিজে নিজে করে, সেটা আলাদা, মানে বিষয়টা, সরি হিপনোসিসটা উল্টা, যে একজন মানে আমি বলতেছি যে এই স্থিরতা, রিল্যাক্সেশন, আসল কথাটা হলো রিল্যাক্সেশন যে প্রসেসটা, এটা খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আর এই সিদ্ধান্তহীনতা মানুষকে অনেকভাবে ডিরেল করতে পারে। ধরেন
এক্সপেক্টেড রেজাল্ট যদি না পায়, এক্সপেক্টেড কাজ যদি একটা পর্যায় পর্যন্ত আমরা না করতে পারি, তখন তার বিচ্যুতি ঘটে, ফ্রাস্ট্রেশন চলে আসে, এক ধরনের অ্যাগ্রেশন, ফ্রাস্ট্রেশনের প্রথমে অ্যাংজাইটি, তারপরে ফ্রাস্ট্রেশন, তারপরে এক ধরনের অ্যাগ্রেশন, এবং সেটা ক্যান লিড আলটিমেটলি লিড করতে পারে ডিপ্রেশনে, মানে হতাশার রোগের ক্ষেত্রে এটা করতে পারে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। এক কথায় আমি মানে সমস্ত সমস্যার তো এখানে সমাধান করা সম্ভব না, কিন্তু এক কথায় আমি বলতে পারি যারা সিদ্ধান্তহীনতায় ভোগে তারাও যাতে প্রফেশনাল সাহায্যটা নেয়, প্রফেশনাল হেল্পটা নেয়। কারণ তাইলে অন্তত মানে তার এই কাজটাকে কতটুকু করলে উনি স্থির থাকবেন, কোন ধরনের কাজের পছন্দ করলে, চয়েস করলে উনি স্থির থাকবেন, এই বিষয়গুলো উনি নিজেই ঠিক মতো ভালো করে বুঝতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু ওই যে যেটা আমরা বলছিলাম, শিক্ষা জীবনেও সে কিন্তু অনেকে কিন্তু শিক্ষা জীবন নিয়েও সন্তুষ্টির মধ্যে থাকে না, যে বিষয়ে পড়লেন তার কাছে মনে হলো এই বিষয়টা পড়া আসলে ঠিক হয় নাই, অনেকে বারবার বদলে ফেলেন, চেঞ্জ করে। সেটা দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রেও সেটা পরে হয়ে যাচ্ছে। সিদ্ধান্তহীনতা আসলে অনেক কারণেই আসতে পারে। যে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরেন যে আমি আপনাকে খুব ভালো জানি, আপনার কাছ থেকে একটা জিনিস নিয়ে আমি বুদ্ধি চাইলাম যে তুষার ভাই আমাকে এই হেল্পটা করেন বা এই কাজের জন্য হেল্প করেন। আপনি বলেন উল্টাটা, আমার ভালোর জন্যই বললেন যে আপনি এই কাজ করতেছেন কেন। মানে এই কথাটা বলার পরে কি হলো, আমি কিন্তু আমার এক্সপেক্টেড রেজাল্টটা পেলাম না, কিন্তু মনে মনে কি হলো যে আপনি বলার পরে কিন্তু আমি আমার ভিতরেও কাজ করবে যে আসলে এটা কি আমি ঠিক করতেছি, ঠিক করি নাই, আমার কি সে যোগ্যতা নাই, আমার কিসের যোগ্যতা, মানে কনফিউশনটা কিন্তু তৈরি হয়ে আমার যাচ্ছে। ভিতরে, আর রাগটা হলো আপনার ভিতরে। তাহলে আলটিমেটলি এই ধরনের মেসেজও মানুষের মধ্যে বিভিন্ন রকমের মানে অ্যাংজাইটি বা এই যে সিদ্ধান্তহীনতা মানে সাংঘর্ষের তৈরি করে নিজের অবস্থা ভিতরে, তৈরি করে, নিজের তৈরি। হ্যাঁ। খুব কনফিডেন্ট একজন মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের হতে পারে সিচুয়েশনের কারণে। ধরেন যাদেরকে আমরা মানে আইডল মনে করি, যাদের কথাবার্তাকে আমি, যেমন আজকাল টেলিভিশন বলেন বা মিডিয়া বলেন, মিডিয়াকে বা মানুষজন কিন্তু দাম মনে করে। তো ওইখানে যখন আমি আমার নিজের একটা সিদ্ধান্ত নিয়ে চলছি, আমি আমার একটা কনফিডেন্স নিয়ে চলছি, সেখান থেকে আরেকটা কেউ একজন এমন একটা কথা বললেন, ভালো কথাই যাতে আমি বলছে, ধাক্কা খেতে পারি, ধাক্কা খেতে পারে, অথবা আমার জায়গাটা কিন্তু স্থির থাকতে সমস্যা হয়। এই জন্য নাড়িয়ে দিল যে না, হ্যাঁ, তখন এই মানে গোল সেট করা এবং মোটিভেশনটা খুবই ইম্পর্টেন্ট। যে আমি যে কাজটা করতে যাই, আমি যে কাজটা করতে চাই, সেটা আমার জন্য যে যেভাবেই বলুক সেটাকে কিভাবে ঠিক রাখতে হবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তা নাহলে হাজার হাজার মেসেজ, হাজার হাজার ইনফরমেশন, হাজার হাজার তথ্য, আমার ব্যক্তিগত যে পার্সোনালিটির কথা বলছিলাম সেটা, সুতরাং একটা নির্দিষ্ট পয়েন্ট না, অনেক কারণেই মানুষ সিদ্ধান্তহীনতা যেতে পারে। আর এই সিদ্ধান্তহীনতা সবসময় দোদুল্যমান একটা অবস্থা তৈরি করলেও আমারটা কি, আমাকে সেটাই জানতে হবে যে আমি আসলে কি করতে চাই। মানুষের কথায় সবসময় বা অন্য ইনফরমেশনের জন্য যাতে সবসময় আমরা মানে ওইরকম হ্যাপেজার না হই। বিপ্লব ভাই, আমরা একটু বিরতিতে যাব, ফিরে এসে যেতে চাই যে কয়েকদিন আগেই দেখলাম যে আন্তর্জাতিকভাবে বিষয়টা প্রকাশিত হয়েছে যে সব মানুষই মানসিকভাবে সুস্থ বা সুস্থ নয়, এরকমই একটা কথা, তাই না? আগে আমরা বিভিন্ন সময় আলোচনাটা করেছি যে সবার মধ্যেই কোনো না কোনো ভাবে হয়তো এক ধরনের অসুস্থতা আছে, সেটা মনস্তাত্ত্বিক মানসিক অসুস্থতা আছে, এবং এটা নিয়ে কথা এটা আসলে মানে একটা মিথ, মিথ। এটা একটা মিথ, এটা একটা মানে প্রবাদ। আচ্ছা, আসলে এটা সত্যি না, সত্যি না, সত্যি না। এটা প্রবাদ এই জন্য, মিথ এই জন্য যে অনেকগুলো কারণ আছে যে এটা কেন এইভাবে প্রচলিত বা প্রচারিত ঠিক জানি না, কিন্তু মানে পৃথিবীর কোনো গবেষণায় এরকম কোনো কথা নাই কোথাও যে প্রত্যেক মানুষই কোনো না কোনো ভাবে অসুস্থ বা কোনো অসুস্থ, এরকম এই কথাটা কেন প্রচলিত আমি জানি না। ধরুন আমরা শারীরিকভাবে, ধরুন আমার পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রতিটা জিনিসকে একেবারে সুস্থ স্বাভাবিক একেবারে যেভাবে কাজ করার কথা অপটিমাম সেই কাজটা কি করছে না। কারো চোখ নষ্ট, কারো হয়তো বা পেটের পীড়া আছে, কারো হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা, কারো হয়তো বা শ্বাসকষ্টের সমস্যা, কারো হয়তো বা অন্যান্য মানে হাতে পায়ের সমস্যা। সবারই কিন্তু মানে ফিজিক্যালিও কিছু কিছু প্রবলেম থাকে। তো এই প্রবলেম কিন্তু চিকিৎসা প্রয়োজন নাই, এই প্রবলেমটা কিন্তু আমাদের চিকিৎসা, আমরা এটা নিয়ে চলতেছি, একটু আজকে ব্যথা পেলাম কালকে ঠিক হয়ে যায়, পরশুদিন ঠিক হয়ে যায়, এটাই কিন্তু মানে স্বাভাবিক। মানসিক বিষয়টাও এরকম যে আপনার প্রতিদিন চলতে গিয়ে কিছু কিছু মন খারাপ, অ্যাংজাইটি, টেনশন, টাকা পয়সা নাই, টাকা পয়সা হারিয়ে গেছে, অথবা রিলেশনের সমস্যা, পারিবারিক সমস্যা, কোন একটা জায়গায় রিক্সার সাথে মারামারি, বাসের সাথে মারামারি, অ্যাগ্রেশন, এই বিষয়গুলো থাকবেই মানুষের। এইগুলো আসলে অসুস্থতা না, এটা মানুষের নর্মাল ফেনোমেনা। কিন্তু কেন আমরা জানি না এই প্রবাদটা প্রচলিত যে সব মানুষের মধ্যে কিছু কিছু মানসিক রোগ আছে, এটা বললে বরং উল্টাটা হয়। কি হয়, আপনাকে যদি আমি বলি যে আপনার সব মানুষের মধ্যে কিছু মানসিক সমস্যা আছে, এই কথা বলার অর্থ যে আপনার যদি সত্যি সত্যি মানসিক রোগ পর্যায়ে যায় তখন কিন্তু আপনি সেটাকে মানে ইগনোর করবেন, আপনি ধরে নেবেন, অবহেলা করবেন। হ্যাঁ,
কারণ আপনি ধরে নেবেন সবার মধ্যে তো কিছু সমস্যা আমার আছে, মধ্যেও আছে, আমার মধ্যে আছে, বা এটা চিকিৎসা করার দরকার কি, এটা তো এমনি ঠিক হয়ে যায়। এইটা একটা বড় সমস্যা। তো এই বিষয়টা আসলে উচিত না, এটা 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 মানে আমাদের মনে রাখা উচিত না। আমরা এই প্রবাদ দিয়েই কথাটা আবার সব জায়গায় বলি যে সব মানুষের মধ্যে মানসিক সমস্যা আছে, এটা বলতে মানে যেহেতু মানুষ সহজে এটা নেয় এই কারণে বলো, কিন্তু আসলে এটার সত্যতা নাই, এটা উচিত না এরকম করে বলা। আপনার পাশের বাড়ির মানুষটা বা আরেকটু আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি এরকম অসুস্থ ফিল করে, মানসিকভাবে অসুস্থ ফিল করে, ডিপ্রেশন বলেন, অ্যাংজাইটি বলেন, তার ঘুম হচ্ছে না দীর্ঘদিন যাবত, অথবা তার মানে মানে কি বলবো প্যানিকের মতো একটা বিষয় থাকতে পারে, অথবা ডিপ্রেশনের মতো একটা বিষয় দীর্ঘদিন যাবত, তো তখন যদি আমরা বলি যে সব মানুষের মধ্যে সমস্যা আছে, তাহলে কি হবে যে ঘুমের সমস্যাটা তখন আর মানুষ সমাধান করতে আসবে না, মনে করবে যে এটা তো বোধহয় হইতেই পারে এরকম। তো এই প্রবাদটা আসলে মানে ঠিক যথাযোগ্য না, উচিত না, মানে এটা থাকা উচিত না। ভয়টা কি কারণে হয়? ভয়ের হয়তো অনেকগুলি কারণ আছে, তার একটা হচ্ছে অসুস্থ হয়ে যাওয়ার ভয়, হ্যাঁ। আমরা অসুস্থ হয়ে পড়ছি, কারো মৃত্যু হয়, নানা রকম ভয় আছে, কারো যে কোনো সময় দুর্ঘটনা পড়তে পারি সেরকম ভয়। ভয়ের মেন সোর্স হলো আপনার অ্যাংজাইটি, মানে আমরা যে অ্যাংজাইটিটা বলি এটা তো ভয় থাকে, এটা মেন সোর্স হলো আনসার্টেনটি, হ্যাঁ, অনিশ্চয়তা। অনিশ্চয়তা। আপনি যে ধরনের ভয়ের কথাই বলেন সবই অনিশ্চয়তা থেকে। অনিশ্চয়তা। তো কি হয় না হয় আমরা জানি না, এটা দিয়েই শুরু। একজন মারতেও পারে, নাও মারতে পারে, কিন্তু যদি কেউ একজন মারে আপনি ধরেন নিশ্চিত যে ও আমাকে মারবে, তখন আর ভয় থাকবে না, আপনি প্রোটেক্ট করার চেষ্টা করবেন যে কি করতে হবে। তো ভয়টা অনেক কারণে তৈরি হয়, কিন্তু মেইন কথাটা হলো যে সেটা বেরিয়ে মানে কিন্তু সেটা তো বেরিয়ে আসতে পারে না বলেই তখন ওই জায়গায় চলে যাচ্ছে। এটা তো কঠিন, কারণ আপনি তো জানেন না যে কেমনে বেরিয়ে আসবেন সব সময়, আনসার্টেন সবসময় তো আপনি বের হতে পারবেন না। তো এই বিষয়টা মানে একটু জটিল বিষয়, যে ভয় হাজার কারণে হইতে পারে, তার ছোট কাল থেকে বড় হইতে হইতে মানে এক্সপেরিয়েন্সেরও কারণে, এটা আসলে অনেক কারণে হইতে পারে, ভিতরের কারণে হইতে পারে, মানে কেমিক্যাল কারণেও হইতে পারে, বিভিন্ন মেডিকেশনের কারণে, ওষুধের কারণেও হইতে পারে। সুতরাং ভয়টাকে এইভাবে ইয়ে করা যাবে না। তবে ভয় দিয়েও না, এই যে ভয় তো সবারই আছে, আপনারও আছে, আমারও আছে, সব মানুষের আছে। আমরা কি বলবো যে সব মানুষের মধ্যে মানসিক সমস্যা, মানসিক রোগ আছে? এটা তো বলা যাবে না। পৃথিবীর সবকিছু তো অনিশ্চিত। হ্যাঁ, সবই তো অনিশ্চিত। সুতরাং এই ধরনের ভয়, আপনি পরীক্ষা দিবেন আপনার ভয় আছে, সবকিছু। তো আপনি তো বলতে পারেন না একজন ভয় পাওয়া মানুষকে আপনি বলতে পারেন না যে সবসময় অসুস্থ। তো কিন্তু আপনি ভয়টা যদি এই লেভেলে যায়, যে লেভেল থেকে আপনি আপনার প্রতিদিনের কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যেমন আপনার এক ধরনের কাজ, আমার এক ধরনের কাজ, এই যারা ক্যামেরাতে কাজ করছেন ওনাদের কাজ, যারা প্রডিউসার, মানে প্রত্যেক মানুষের ওনার কাজের ক্ষেত্রে যদি সমস্যা হয়, এবং সেটা যদি মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরেন 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ 12 বেশি চলতে থাকে, তখন সেটাকে আমরা মনে করবো যে না, এটা কোনো অসুস্থতা বা কোনো একটা প্রবলেম। আদারওয়াইজ এমনিতে প্রতিদিন চলতে গিয়ে মানুষের বিভিন্ন রকমের সমস্যা হবে, এটা খুবই স্বাভাবিক। এটা না হইলে মানুষ সামনের দিকে আগাবে না, কোনো কাজ করবে না। সুতরাং এই প্রবলেম না, এটা বরং মানুষকে ইন্সপিরেশন দিবে, মানুষকে আরো সামনের দিকে আগাইতে হেল্প করবে, যে না আমার একটা কাজের ক্ষেত্রে, সেটা আমরা যে প্রথমে বলছিলাম প্রফেশনাল ক্ষেত্রে, আপনি যদি প্রফেশনাল লাইফেও আসেন, প্রফেশনাল জায়গায় আসেন, যদি ওই অ্যাংজাইটি, ওই ভয়, ওই স্ট্রেস ওইটা যদি না থাকে, সার্টেন লিমিট পর্যন্ত যদি না থাকে, তাহলে তো উনিও কাজ করবেন না, কেউই কাজ করবে না। সুতরাং এটা বলা না বলে যে প্রত্যেক মানুষের মধ্যে মানসিক সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু এটা অসুস্থতার পর্যায়ে না গিয়ে সমস্যা পর্যন্ত থাকলে, তাহলে হয়তো কাজের ক্ষেত্রে বা তার পটেনশিয়ালিটির ক্ষেত্রে আর একটু বেশি ইমপ্রুভমেন্টের জায়গা। সেক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই, অবহেলা বা উপেক্ষার কোনো সুযোগ নেই। না, উপেক্ষা করলে যেটা হবে যে আপনার তো যদি অসুস্থতা হয়ে যায়, উপেক্ষা করলে যেটা হবে যে আপনার ওই অসুস্থতা তো আপনার ধরেন আমি কিভাবে বলবো, ধরেন ফিজিক্যাল কোনো একটা অসুস্থতা, আপনি হাড্ডি ভাঙলো, হাত ভাঙলো, আপনি হাড্ডি যদি ভাঙে, আপনি যদি ট্রিটমেন্ট না করান, একটা যেই রকম ট্রিটমেন্টই করেন, যদি না করেন, সেদিকে মানে সঠিকভাবে এই হাতটা জোড়া লাগবে হয়তো বা, কিন্তু সেটা কিন্তু আরেকটা ম্যালফরমেশন, আরেকটা উল্টা পাল্টা একটা জায়গায় জোড়াটা লাগবে, তাহলে কিন্তু আরেকটু ঝামেলার মতো তৈরি হবে। একই রকম কোন রোগই কিন্তু চিকিৎসা ছাড়া আপনার ভালো হবে না, না হলে এটার রেজাল্ট কিন্তু আলটিমেটলি একটা জায়গায় গিয়ে, যেমন আমাদের কাছে অনেক রোগী, অনেক মানুষ বলে যে আমাদের অনেকদিন ঘুম হয় না, তো ঘুমের ওষুধ দেন, বা আমি ঠিক মতো ঘুমাইলে আমার এটা ভালো হয়ে যাবে। তো আমি তখন উল্টা প্রশ্ন করি যে তাহলে ঘুমের ওষুধ আপনি খান না কেন? আপনি দোকান থেকে নিয়ে ঘুমের ওষুধ খাইলেই তো হয়, বা দোকানদারকে বললে তো কয় না, খেয়ে দেখছি, তাহলে তাও ভালো হয় না। তাহলে আপনি বলেন যে আমার কাছে কেন এটা বললেন? বিষয়টা হলো যে আপনার রোগটার কারণে ঘুম হয় না, ঘুমের কারণে রোগ হয়েছে তা কিন্তু তা না। আপনি ঘুম ভালো হলে রোগ ভালো হয়ে যাবে তা কিন্তু না। আপনার রোগটা যদি ট্রিটমেন্ট করেন, অটোমেটিক্যালি আপনার ঘুমটাও ঠিক হয়ে যাবে। তো এই মানে এই বিষয়গুলো সমস্যার জায়গাটা চিহ্নিত করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, কোন সমস্যাটা আছে। আপনার অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই মন বিষয়কে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।